নমস্কার শ্রোতা বন্ধুরা, কথাকলির গল্প চ্যানেলে আপনাদের স্বাগতম। এই চ্যানেলে সাহিত্যপ্রেমী মানুষেরা পাবেন ছোট বড় নানা স্বাদের গল্পের সমাহার। চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন আর নানা রকম গল্প শুনতে থাকুন। এই চ্যানেলের গল্পগুলি আপনি সরাসরি পড়তে পারেন কথাকলির গল্প ফেসবুক পেজে। আমাদের চ্যানেলের আজকের নিবেদন প্রায়শ্চিত্ত। লেখক সুদীপ মুখার্জি, গল্প পাঠে সৌম্য, অন্যান্য চরিত্রে অভিজিৎ, আকাশ, বিট্টু এবং পাপিয়া। গল্পটি রেকর্ডিং হয়েছে এনাক্ষী স্টুডিওতে। শুনছেন সুদীপ মুখার্জি রচিত গল্প প্রায়শ্চিত্ত। সিটিজেড কোম্পানির ভীষণ গুরুত্বপূর্ণ বিজনেস পার্টনার মিট সেরে মুম্বাই থেকে কলকাতা ফিরছি। আমাদের কলকাতার রায় কনস্ট্রাকশন কোম্পানির একজন সিনিয়র এক্সিকিউটিভ হিসেবে সিটিজেড কোম্পানির সাথে ব্যবসা সংক্রান্ত সমস্ত বিষয়ের দায়িত্ব আমার ওপর। সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে ডিগ্রি শেষ করে আমি 4 বছর ভারতবর্ষের বিভিন্ন জায়গায় চাকরি করে অবশেষে কলকাতায় এই বাঙালি কোম্পানিতে এসে জয়েন করলাম। যা হয়, হোম টাউনে ভালো অফার পেলে ঘরের বাইরে আর কে থাকতে চায়। তাছাড়া বাড়িতে আমি একমাত্র ছেলে, বাবা মায়ের বয়স হয়েছে, তাই রায় কোম্পানির অফার আমি ফিরিয়ে দিইনি। এরা আমাকে যথেষ্ট ভালোই প্যাকেজ দেয় আর তার সাথে বেশ কিছু সুযোগ সুবিধেও পাই। তবে কলকাতায় আসার আরও একটা কারণও আছে। আমার বান্ধবী দিয়া। আমাদের কলেজ থেকে প্রেম। ও আমার 2 বছরের জুনিয়র। ও এখন সেক্টর 5-এ আইটি সেক্টরে আছে। 2 বাড়িতে বিয়ের তোড়জোড়ও শুরু হয়ে গেছে। বর্তমানে আমাদের প্রধান ক্লায়েন্ট হলো সিটিজেড কোম্পানি। আমাদের অনেক ক্লায়েন্ট আছে, কিন্তু বিগত 1 বছর বাজারে মন্দার জেরে আমাদের অনেক ক্ষতি হয়েছে। অনেক টাকা পাওনা হয়ে গেছে, কিন্তু ক্লায়েন্টরা টাকা দিতে পারছে না। এদিকে আমাদের কোম্পানি ব্যবসা বাড়ানোর জন্য ব্যাংক থেকে অনেক টাকা ঋণ নিয়ে ফেলেছে। যে টাকা পাওনা ছিল সেগুলো পাওয়া গেলে কোনো অসুবিধা হতো না, কিন্তু সে টাকা কবে পাওয়া যাবে তা কেউ জানে না। এখন আমাদের একমাত্র ভরসা হলো সিটিজেড কোম্পানির অর্ডার। সিটিজেড কোম্পানি অবশ্য অর্ডার পেয়েছে পোর্ট ট্রাস্ট থেকে। কলকাতা পোর্ট ট্রাস্ট ও হলদিয়া বন্দরের উন্নয়ন এবং সেই সঙ্গে কুলপিতে নতুন বন্দর নির্মাণ পুরোপুরি সরকারি পরিকল্পনা, যার উদ্দেশ্য হল পূর্ব ভারতের প্রধান পণ্য পরিবহনের মাধ্যম হিসেবে কলকাতা বন্দরকে আরও বড় করা। তবে শুধু বন্দর নয়, কলকাতা কুলপি হলদিয়াতে পণ্য পরিবহনের জন্য সড়ক ব্যবস্থাকেও ঢেলে সাজানো হচ্ছে। উত্তর পূর্ব ভারতে পণ্য পরিবহন ব্যবস্থা উন্নত করার জন্য কুলপি বন্দরের পাশে পণ্যবাহী বিমান ওঠা নামার ছোট বন্দরও নির্মাণ হচ্ছে। আর এই সম্পূর্ণ প্রজেক্টে সিংহভাগ অর্ডার পেয়েছে সিটিজেড মাল্টিন্যাশনাল কোম্পানি। এই সম্পূর্ণ প্রজেক্টে তারা বিভিন্ন কোম্পানিকে সাব কন্ট্রাক্ট দিচ্ছে। সেই কারণেই আমার মুম্বাই এসে ওদের সাথে কিছু গুরুত্বপূর্ণ ব্যাপারে আলোচনা করার দরকার ছিল। আমরা কোটেশন প্রায় তৈরি করে ফেলেছি। ফেরার পথে বিমান টেক অফের পর ল্যাপটপ খুলে সে ব্যাপারেই একটু কাজ শুরু করলাম। আমাদের কোম্পানির কাছে এই অর্ডার ভীষণ গুরুত্বপূর্ণ। শুধু বড় অঙ্কের অর্ডারই নয়, এই অর্ডার আমাদের ভবিষ্যতে বড় কাজ পেতেও সাহায্য করবে। আপনাকে সিটিজেডের অফিসে দেখলাম না? প্রশ্নকর্তা আমার পাশে বসে থাকা একজন মাঝবয়সী ভদ্রলোক। রং মাঝারি, বুদ্ধিদীপ্ত, চিপচিপে চেহারা। আমি বললাম, হ্যাঁ, কিন্তু আপনাকে তো ঠিক আরে আমি ওই একই কাজে গিয়েছিলাম। আমাদের পার্ট হচ্ছে এই প্রজেক্টের ইলেকট্রিক্যালের কাজ। আপনার? আমাদের কনস্ট্রাকশন। কোন কোম্পানি? আমি জিজ্ঞেস করলাম। এসআর প্রাইভেট লিমিটেড। ভদ্রলোকের সাথে 2-1টা সৌজন্যমূলক কথা বলে আমি আমার কাজে আবার মন দিলাম। রাতে বাড়ি ফিরে ফ্রেশ হয়ে তাড়াতাড়ি শুয়ে পড়লাম। পরদিন সকালে ঘুম থেকে উঠে তৈরি হয়ে আমি চললাম অফিসে। সিটিজেডের সিইওর সাথে যে মিটিং হলো তার ড্রাফট এবং সেই অনুযায়ী কোটেশনে কিছু পরিবর্তন করে ডিরেক্টর ম্যাডামের কাছে নিয়ে যেতে হবে। অফিসে পৌঁছাতে আধা ঘন্টা পর যথারীতি ডাক পড়ল ম্যাডামের ঘরে। আমি ম্যাডামের ঘরে ঢোকার সাথে সাথে ম্যাডামের একটা ফোন এলো। ম্যাডাম আমাকে ইশারায় বসতে বলে
ফোনে কথা বলতে লাগলেন। আমি টেবিলে পাশে রাখা চেয়ারে বসতে যাব, কিন্তু এটা কি দেখছি আমি? ম্যাডামের টেবিলের পাশে সাইড টেবিলে ওটা কার ছবি? একটা বড় সাইজের ছবিতে মালা ধূপকাঠি দেওয়া, সামনে প্লেটে কিছু মিষ্টি ও গ্লাসে জল, আর ছবির ব্যক্তিটি আর কেউ নন, গতকাল রাত্রে মুম্বাই থেকে কলকাতা ফেরার বিমানে আমার সফর সঙ্গী। পার্থক্য শুধু হচ্ছে বয়সে। আমার সফর সঙ্গীর বয়সটা ছবির ভদ্রলোকের থেকে বেশি, বাকি চেহারায় একেবারে হুবহু মিল। আমি ওই ছবির দিকে তাকিয়ে হতবম্বের মতো কিছুক্ষণ দাঁড়িয়ে রইলাম। নিজের চোখকে আমি নিজেই বিশ্বাস করতে পারছি না। ম্যাডামের ঘরে এর আগে বহুবার এসেছি, কিন্তু এই ছবি তো কখনো দেখিনি। মিনিটখানেক হয়তো ওইভাবেই দাঁড়িয়েছিলাম। সম্বিত ফিরল ম্যাডামের কথায়। উনি নিশ্চয়ই আমার ওরকম ভ্যাবাচাকা অবস্থায় দাঁড়িয়ে থাকাটা লক্ষ্য করেছেন। বলো, কাল মিটিংয়ে কি হলো? আমি সম্বিত ফিরে পেয়ে হ্যাঁ ম্যাডাম। বলে চেয়ারে বসে ল্যাপটপ খুলতে লাগলাম। প্রায় লাঞ্চ টাইম অবধি মিটিং চলল। ম্যাডাম এর মাঝে আরও 5 জনকে মিটিংয়ে ডেকে নিয়েছেন। মিটিং শেষ হলে আমরা বাইরে বেরিয়ে এলাম, কিন্তু আমার মনে মিটিংয়ের বিষয়বস্তু ছাড়াও অন্য একটা ব্যাপার সমানে তোলপাড় করে চলেছে। মনের কৌতূহল নিবারণ করার জন্য অ্যাকাউন্টসের দাশগুপ্ত তাকে জিজ্ঞেস করে ফেললাম যে ম্যাডামের ঘরে যে ফটোতে মালা দেওয়া আছে সেটি কার? ওটা ম্যাডামের স্বামী। আজ ওনার মৃত্যুদিন। রায় কনস্ট্রাকশন কোম্পানির আজ এত নামডাক, তার পেছনে প্রধান ভূমিকা ছিল ওনার। প্রতি বছর ম্যাডামের ঘরে আজকের দিনে ওনার ছবিতে মালা দিয়ে সাজানো থাকে। আমার মুখ দিয়ে কোনো কথা বেরোলো না। কাল রাতের ঘটনা কাউকে বললাম না। এখানে আমার 2 বছর চাকরি হলো। গত বছর অবশ্য এই দিনে আমি ম্যাডামের ঘরে আসিনি, তাই নজরে আসেনি। আমি অফিসে কাজ করতে লাগলাম। আমরা যেভাবে কোটেশন বানিয়েছি বা আমাদের এর আগে এই ধরনের কাজে যে অভিজ্ঞতা আছে, তাতে সীমিত কিছু কোম্পানির মধ্যে বলতে গেলে আমরাই আছি। আমরা কোটেশন জমা দিলাম এবং যেদিন টেন্ডার খোলা হবে সেই দিনের জন্য অপেক্ষা করতে লাগলাম। কিন্তু এই সবের মধ্যে আমার মনের খচখচানি গেল না। বিমানযাত্রায় আমার সহযাত্রী আর ম্যাডামের মৃত স্বামীর হুবহু সাদৃশ্যের আসল রহস্য না জানা অবধি আমি শান্তি পাচ্ছিলাম না। অবশেষে আমাদের কোম্পানির বহুদিনের পুরনো বয়স্ক বেয়ারা লোকনাথ দাকে ধরলাম। শুনেছি ম্যাডামের বাবা মিস্টার বীরেশ্বর রায়, অর্থাৎ যিনি এই কোম্পানির জন্মদাতা, তার সময় থেকে লোকনাথ দা আছে। মিস্টার রায় অবশ্য এখন শারীরিক অবস্থার কারণে আসতে পারেন না। এখন তাই ব্যবসা দেখেন তার সুযোগ্য কন্যা দেবলীনা ম্যাডাম। একদিন সন্ধেবেলায় লোকনাথ দা বাড়ি যাবার সময় ওর পিছু নিলাম। কিছু দূরে গিয়ে লোকনাথ দাকে পেছন থেকে ডেকে কথাবার্তা শুরু করলাম। সামনে একটা চায়ের দোকানে বসে চা বিস্কুট খেতে খেতে ম্যাডামের স্বামীর ব্যাপারে জিজ্ঞেস করে ফেললাম। লোকনাথ দা বলল, সে এক গল্প বাবু। 2000 সালের গোড়ার কথা। তখন আমাদের কোম্পানির অফিস এই পার্ক স্ট্রিটে ছিল না। বাবু যেখানে চাকরি করতেন সেই কোম্পানি বন্ধ হয়ে গেলে হাতিবাগানে ছোট একটা কামরার ঘর নিয়ে বড় সাহেব ব্যবসা শুরু করেন। বাবুর অত পুঁজি ছিল না, তাই ব্যবসা সেরকমভাবে দাঁড় করাতে পারছিলেন না, মোটামুটি চলে যাচ্ছিল। এই সময় তার সঙ্গে এসে যোগ দিলেন বাবুর বন্ধু রবিন সাহা। রবিনবাবু বিদেশে ছিলেন, তার পয়সাও প্রচুর। তিনি বাবুর সাথে যোগ দিয়ে ব্যবসায় টাকা ঢাললেন। ওনার শেয়ার বেশি ছিল। বছর দুয়েকের মধ্যে তাদের ব্যবসা দাঁড়িয়ে গেলে তাদের আরও লোক সংখ্যা বাড়ানোর দরকার হয়ে পড়ল। আরও 2-3 জন লোক আমাদের কোম্পানিতে যোগ দিল। তবে তাদের মধ্যে সবচেয়ে বুদ্ধিমান এবং চৌকস ছেলে ছিল সত্য। পুরো নাম ছিল সত্যরঞ্জন মৈত্র। গরিবের ছেলে হলেও খুব মেধাবী এবং পরিশ্রমী ছিল। যাদবপুরের ইঞ্জিনিয়ার, অনেক বড় কোম্পানিতে চাকরি পেয়েছিল। কিন্তু আমাদের কোম্পানিতে যোগ দেওয়ার কারণ ছিল এই কোম্পানি তখন চারা গাছ, আস্তে আস্তে বেড়ে উঠছে। এরকম কোম্পানিতে তার মতো ছেলের কাজের সুযোগ প্রচুর এবং সে এটাই চাইছিল। ছেলেটির নিষ্ঠা, পরিশ্রম ও বুদ্ধির জোরে কোম্পানি তখন দৌড়তে শুরু করেছে। পার্ক স্ট্রিটে এই অফিস নিয়েছে। লোকসংখ্যা আরও বেড়েছে, সেই সাথে অর্ডারও প্রচুর।
আমাদের সাহেব আর রবিনবাবু সত্যকে মাথায় তুলে রেখেছে। সত্যি কথা বলতে আমি তাকে নিজের চোখে দেখেছি তো, যেমন ভদ্র তেমন কর্মঠ, কাজে পারদর্শী। সে ছিল আমাদের কোম্পানির ভগবান। আজ আমাদের কোম্পানির এই বাড়বাড়ন্ত এত নাম, এসবের পিছনে তাঁর অবদান। এই বলে লোকনাথদা একটু থামল, চায়ে চুমুক দিয়ে বলল, কিন্তু ভাগ্য ছিল বিরূপ। অল্প বয়স, যা হয়, প্রেমে পড়ল। আর পড়তে হলো আমাদের দিদিমণির প্রেমে। আমি জিজ্ঞেস করলাম, মানে আমাদের দেবলীনা ম্যাডামের প্রেমে? হ্যাঁ গো বাবু, ব্যাপারটা জানাজানি হয়ে যেতে আমাদের বড় সাহেব কিছুতেই মেনে নিলেন না। কারণ তিনি তার বন্ধু রবিনবাবুর ছেলের সাথে দেবলীনা দিদিমণির বিয়ে ঠিক করে রেখেছিলেন। সেটার পিছনে ব্যবসায়িক কারণ যেমন ছিল, তেমনি একমাত্র মেয়ের বিয়ে কোম্পানির একজন কর্মচারীর সাথে হবে, সেটাও তিনি মেনে নিতে পারেননি। কিন্তু মেয়ে নাছোড়বান্দা, আবার তখন কোম্পানির কথা ভাবলে সত্যকেও অস্বীকার করার উপায় কারও নেই। এই অবস্থায় দিদিমণি জেদ ধরে বসলেন যে তিনি বিয়ে করলে সত্যকেই করবেন, অন্য কাউকে নয়। যদি দুই পরিবারের মধ্যে আর্থিক অবস্থা তাদের বিয়ের সমস্যার কারণ হয়ে দাঁড়ায়, তাহলে সত্যকে যেন তাদের ব্যবসার অংশীদার করে নেওয়া হয়। তাতে যদি অসুবিধা থাকে, তাহলে সত্য অন্য জায়গায় চাকরি জোগাড় করবে এবং তারপর দেবলীনা তাকে বিয়ে করে এখান থেকে চলে যাবে। একমাত্র মেয়ের কথা ভেবে আমাদের সাহেব কি করবেন বুঝতে পারলেন না। এই সময় চতুর বুদ্ধি নিয়ে তাকে সাহায্য করলেন রবিনবাবু। সাইটে ঠিকা শ্রমিকদের টাকা পয়সা মেটানোর কাজ করত সত্যবাবু। ঠিকাদারদের সাথে ষড়যন্ত্র করে সেখানে সত্যবাবুর বিরুদ্ধে টাকা চুরির অভিযোগ করে ফাঁসানো হয়। সত্যবাবুর জেল হয়। সমস্ত ঘটনা এমনভাবে সাজানো হয় যে দিদিমণিও সত্যবাবুকে ভুল বোঝেন। আমি জানতাম সত্যবাবু চুরি করতে পারে না, তাকে সম্পূর্ণ ফাঁসানো হয়েছে। কিন্তু তাকে মিথ্যা অপবাদের হাত থেকে বাঁচতে গেলে প্রমাণ করতে হবে সে নির্দোষ, আর তাঁর হয়ে মামলা লড়তে গেলে দরকার টাকার। সত্যবাবুর পরিবারের সেই আর্থিক ক্ষমতা ছিল না। অবশেষে মিথ্যা অপবাদ ও দিদিমণির কাছ থেকে অপমান সহ্য করতে না পেরে সত্যবাবু একদিন জেলের মধ্যে আত্মহত্যা করলেন। আত্মহত্যা করার আগে তিনি জেলে দিদিমণির উদ্দেশ্যে একটা চিঠি লিখে যান। সেই চিঠিতে কি লেখা ছিল তা আমরা জানি না, তবে কানাঘুষো শোনা যায় সেই চিঠিতে নাকি সত্যবাবুকে কিভাবে ফাঁসানো হয়েছে এবং রবিনবাবু কিভাবে অত্যন্ত চালাকি করে পুরো ব্যবসা নিজের দখলে নেওয়ার পরিকল্পনা করেছেন তা লেখা ছিল। এই ঘটনার পর কোম্পানির টালমাটাল পরিস্থিতি তৈরি হয়। আমাদের সাহেব অতিরিক্ত টাকা দিয়ে আইন আদালত করে অনেক কষ্টে এই কোম্পানির সমস্ত অংশীদারিত্ব কিনে নেন। তবে সত্যবাবুর দেখানো রাস্তাতে ব্যবসায় ঘুরে দাঁড়াতে বেশি সময় লাগেনি। তারপর থেকে ম্যাডামই এই ব্যবসা দেখভাল করেন। উনি এরপর আর বিয়ে করেননি। প্রতি বছর সত্যবাবুর জন্মদিন আর মৃত্যুদিনে তার ছবি অফিসের টেবিলে সাজিয়ে রাখেন। অনাথ আশ্রমের বাচ্চাদের সাথে সময় কাটান, তাদের খাবার দাবার ও জামাকাপড় দেন। আমাদের চা খাওয়া হয়ে গেছে। এই অবধি শুনে আমার মাথা কেমন ঝিমঝিম করছে। সত্যবাবু যদি এই পৃথিবীতে নাই থাকেন, তাহলে মুম্বাই থেকে কলকাতাগামী বিমানে আমার সহযাত্রীটি কে? কিন্তু এই কথা লোকনাথদাকে বলতে পারলাম না, কারণ সে বিশ্বাস করবে না। এই ঘটনার পর 3 মাস কেটে গেছে। সিটিজেড কোম্পানির টেন্ডারটি বলতে গেলে অলৌকিকভাবে আমাদের হাতছাড়া হয়েছে। আমাদের জায়গায় টেন্ডারটি পেয়েছে SR কনস্ট্রাকশন নামক একটি নতুন কোম্পানি। আমাদের কোম্পানির অবস্থা শোচনীয়। একদিকে ঋণে জর্জরিত, অন্যদিকে সবচেয়ে বড় অর্ডার হাতছাড়া হওয়া। অনেকে অন্য জায়গায় চাকরি পেয়ে পদত্যাগ করে চলে যাচ্ছে। যারা এখনও কিছু পায়নি তারা চেষ্টা চালিয়ে যাচ্ছে। আমিও তার ব্যতিক্রম নই। আর আমার নিজেকে আরও বেশি ব্যর্থ মনে হচ্ছে এই কারণে যে সিটিজেডের অর্ডার পাওয়ার সমস্ত দায়িত্ব ছিল আমার ওপরে। যদিও ম্যাডাম আমাকে কখনো দোষারোপ করেননি, কিন্তু আমার মনে হয় আজকের এই অবস্থার জন্য আমার ব্যর্থতাই দায়ী। একদিন সকালবেলা অফিসে পৌঁছে নিজের ডেস্কে বসতে যাব এমন সময় ম্যাডামের ঘর থেকে আমাদের সবার ডাক এলো। সবাই বলতে এখনও যারা এই কোম্পানিতে চাকরি করছি, মানে আমি, দাশগুপ্তদা, অয়ন, সৌভিক ও দীপাঞ্জন। গুড মর্নিং। এ কি? আমি নিজের চোখকে বিশ্বাস করতে পারছি না।
মুম্বাই থেকে কলকাতাগামী বিমানের আমার সেই সঙ্গী বসে আছেন ম্যাডামের ঘরে। বসো তোমরা। ম্যাডামের কথায় আমরা যথারীতি চেয়ারে বসলাম। তারপর ম্যাডাম বলতে শুরু করলেন, তোমরা প্রত্যেকে জানো সিটিজেড কোম্পানির অর্ডার আমাদের হাতছাড়া হয়েছে। আমাদের জায়গায় এই অর্ডার পেয়েছে এসআর কনস্ট্রাকশন। কোম্পানির যা অবস্থা, তাতে এই মুহূর্তে ব্যবসায়িক কাজকর্ম চালানো অসম্ভব হয়ে উঠেছে। আমরা কিছুদিনের মধ্যে নোটিশ জারি করে আমাদের কোম্পানির কার্যকারিতা এবং এই অফিসটি অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখব। তবে বেশি দিন বন্ধ থাকবে না, কারণ এখানে এসআর কনস্ট্রাকশন তাদের অফিস খুলবে। এবার ম্যাডাম বিমানে আমার সেই যাত্রা সঙ্গীর সাথে পরিচয় করালেন আমাদের। ইনি হলেন এসআর কনস্ট্রাকশনের মালিক মিস্টার শুভ্রকান্তি মৈত্র। ওনার কোম্পানি কলকাতায়, এখানেই ওনাদের অফিস খুলবেন। আর তোমাদেরকেও উনি ওনার কোম্পানিতে নিতে ইচ্ছুক। কিছুদিনের মধ্যেই উনি তোমাদের সাথে কথাবার্তা বলবেন। কিছুক্ষণ কথাবার্তা বলে আমরা বেরিয়ে এলাম। দাশগুপ্তদা বলল, নিজের দেওরি কিনা অবশেষে ম্যাডামের প্রতিযোগী হয়ে উঠল। এবার আমি আর কৌতূহল চেপে রাখতে পারলাম না, জিজ্ঞেস করলাম, নিজের দেওর মানে? আরে ম্যাডামের স্বামীর যমজ ভাই ঠিক অর্ডারটাকে কবজা করে রায় কোম্পানিকে পথে বসালো। ম্যাডাম আবার তাকেই ভালো মানুষই দেখিয়ে এই অফিসে ডেকে এনেছে। আমি বললাম, দেখো, এটা নিতান্তই তাদের পারিবারিক ব্যাপার, কিন্তু একটা ভালো ব্যাপার ঘটছে যে আমাদের চাকরি ছেড়ে বসে থাকতে হবে না। তা ঠিক, আমাদের আর কি, আমরা মাইনে পেলেই হলো। মালিক পক্ষের পারিবারিক ব্যাপারে নাক গলিয়ে লাভ নেই। কয়েকদিনের মধ্যে রায় কোম্পানির অস্তিত্ব বিলুপ্ত হওয়ার প্রক্রিয়া শুরু হয়ে গেল। সেখানে নতুন কোম্পানি সেজে ওঠার ব্যস্ততা শুরু হয়ে গেছে। আর আমরা যেমন এই পরিবর্তনের সাক্ষী হয়ে রইলাম, তেমনি এই পরিবর্তন সংক্রান্ত বিভিন্ন কাজের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে গেলাম। কিছুদিনের মধ্যে আমরা নতুন কোম্পানির অধীনস্থ হতে চলেছি, তাই মনে একটা টেনশন তো কাজ করছে। এর মধ্যে আমাদের নতুন কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর মানে মিস্টার শুভ্রকান্তি মৈত্র আমাদের প্রত্যেকের সাথে আলাদা করে কথা বলতে চাইলেন। নির্দিষ্ট দিনে উনি ম্যাডামের ঘরে এসে বসলেন। ম্যাডাম সেদিন আসেননি। দাশগুপ্তদা, অয়ন এরা ঘুরে এলে আমার ডাক পড়ল। আমি দরজা ঠেলে জিজ্ঞেস করলাম, মে আই কাম ইন স্যার? আরে এসো এসো ইয়ং ম্যান, বসো। এই বলে উনি বেল বাজালেন। লোকনাথদা এলে তিনি বললেন, দুটো কফি দেবেন প্লিজ? আমাকে এতটা উষ্ণ অভ্যর্থনা দেওয়ার কারণ কি? আমার সাথে বিমানে খানিকের আলাপি কি তার কারণ, নাকি অন্য কিছু? ওনার মোবাইলে একটা ফোন আসতে উনি কথা বলছেন, আর আমার মনের মধ্যে তোলপাড় হয়ে চলছে নানা প্রশ্ন। তোমাকে আর কি ইন্টারভিউ নেব? তোমাকে আমাদের কোম্পানির তরফ থেকে ভালো প্যাকেজ দেওয়া হবে। আগের কোম্পানি থেকে আর্থিক সুবিধাও কিছুটা বেশি পাবে। তোমার মেল আইডি লিখে দাও, 2-1 দিনের মধ্যে সবকিছু মেল করে দেওয়া হবে। আমি থ্যাংক ইউ ভেরি মাচ স্যার বলাতে উনি বললেন, আরে আমার তোমাকে থ্যাংক ইউ জানানো উচিত, তোমার জন্য তো এত কিছু হলো। আমি আশ্চর্য হয়ে বললাম, মানে আমি কি করলাম স্যার? আমি তো এখনো এসআর কনস্ট্রাকশনে জয়েনই করিনি। তোমার অজান্তে তুমি আমাদেরকে এই অর্ডারটা পাইয়ে দিয়েছো। আমি একেবারে আকাশ থেকে পড়লাম। অবাক হলে মনে করে দেখো, তোমার সাথে আমার পরিচয় হয়েছিল মুম্বাই থেকে কলকাতাগামী বিমানে। তুমি ছিলে আমার সফর সঙ্গী, কিন্তু তুমি কাজে ব্যস্ত ছিলে। প্লেন টেক অফের পরেই তুমি ল্যাপটপ খুলে সিটিজেডের কোটেশন খুলে কাজ শুরু করেছিলে। আর সেই সময় তোমার পাশে বসে আমি দেখেনি তোমরা কত টাকায় কোটেশন করেছো। তোমাদের ওই কোটেশনের আরও কিছু তথ্য আমি দেখেনি, যার ফলে আমার পক্ষে তোমাদের থেকে কম দামে কোটেশন করা সহজ হয়ে যায়। আমার মুখ থেকে কোনো কথা বের হচ্ছে না। আমার অজান্তে, আমার অসতর্কতার জন্য আজ রায় কোম্পানি বন্ধ হতে চলেছে। ছি ছি, ম্যাডাম যদি একবার জানতে পারেন। হায়, আমি রায় কোম্পানির এত বড় ক্ষতি করে ফেললাম। আমাদের কফি এসে গেছে। লোকনাথদা চলে যাওয়ার পর মিস্টার মৈত্র ফের শুরু করলেন। কি ভাবছো আমি চুরি করেছি? হ্যাঁ করেছি।
আজ থেকে 25 বছর আগে আমার যমজ ভাইয়ের সাথে যা হয়েছিল তার কাছে এটা কিছুই না। আমার ভাইয়ের জন্য রায় কোম্পানি এই জায়গায় পৌঁছেছে, আর সেই ভাইকে চুরির দায়ে ফাঁসিয়ে জেলে পাঠালো। তোমাদের ম্যাডাম, যাকে ভাই নিজের প্রাণের থেকেও বেশি ভালোবাসতো, তিনিও ভুল বুঝলেন, আর ভাই তা সহ্য করতে না পেরে জেলে আত্মহত্যা করলো। বাবা ভাইয়ের এই অকাল মৃত্যু সহ্য করতে পারলেন না। কিছুদিনের মধ্যে তিনিও চলে গেলেন। মাকে নিয়ে আমার তখন পথে বসার উপক্রম। আমি তখন স্ট্রাগল করছি। সাহায্য করতে এগিয়ে এলেন আমার মামা। দাদার নামে মামার সাহায্যে তখন এই এসআর ইলেকট্রিক্যাল নামে কোম্পানি খুলে ব্যবসা চালু করলাম। অনেক কষ্ট করে আজ এই জায়গায় পৌঁছেছি। আমার লক্ষ্য কী ছিল জানো? দাদার বিরুদ্ধে যে অন্যায় হয়েছে তার প্রতিশোধ নেওয়া। বোধহয় ভগবানও আমার পক্ষে ছিলেন, তাই তোমার সাথে প্লেনে দেখা হয়ে গেল, আর পরবর্তী কাজটাও অনেক সোজা হয়ে গেল। অর্ডার পাওয়ার পর ম্যাডাম খোঁজ নেন আমাদের কোম্পানি সম্বন্ধে। উনি ভাবতে পারেননি যে রায় কোম্পানি ছাড়া অন্য কোম্পানি অর্ডার পাবে। যখন জানতে পারলেন এটা আমার কোম্পানি এবং আমাদের কোম্পানির নাম এসআর কনস্ট্রাকশন আসলে দাদা সত্যরঞ্জনের নামে করা, তখন নিজে আমার সাথে যোগাযোগ করেন। ম্যাডামের সাথে যোগাযোগ না হলে অবশ্য আমি জানতে পারতাম না যে উনি পরে নিজেদের ভুল বুঝতে পেরেছেন এবং দাদার প্রতি যে অন্যায় হয়েছে তার জন্য অনুতপ্ত। শুধু তাই নয়, আমাদের কলকাতায় অফিসের দরকার শুনে বৌদি নিজে আমাদের নামে এই অফিসটা লিখে দেন, আর তার জন্য একটা পয়সা নেননি। আমি টাকা পয়সার কথা বলতে গেলে বলেন, এই অফিসটা তোমার দাদার নামে হবে, এর থেকে বড় পাওনা আমার কিছু নেই। ব্যবসা আর করবেন না। রায় কোম্পানির নামে যা সম্পত্তি আছে সেসব বিক্রি করে দেওয়ার সিদ্ধান্তও নিয়েছেন। তাতে বাজারে যে বিশাল দেনা আছে তা শোধ হবে এবং যা থাকবে সেটা ব্যাংকে রেখে সেই সুদে ওনার ও ওনার বাবার বাকি জীবন ভালোভাবে চলে যাবে। উনি নিজে অনেক সমাজসেবামূলক প্রতিষ্ঠানের সাথে যুক্ত, তাদের সাথেই বাকি জীবনটা কাটাতে চান। কফি শেষ করে আমি শুভ্রবাবুর ঘর থেকে বেরিয়ে এলাম। আমার অনুশোচনা বারবার কুড়ে কুড়ে খাচ্ছে আমাকে। আমার জন্য এত বড় ক্ষতি হলো ম্যাডামের। মানছি, ম্যাডাম একটা সময় সত্যবাবুর প্রতি অন্যায় করেছেন, কিন্তু আমার মাধ্যমেই তার সাথে জীবন এত বড় প্রতিশোধ কেন নিল? দেখতে দেখতে রায় কোম্পানির জায়গায় এসআর কনস্ট্রাকশন সেজে উঠল। শেষ দিন ম্যাডামকে আমরা বিদায় সম্বর্ধনা দিয়ে একটা লাঞ্চ পার্টির আয়োজন করেছিলাম। শেষবারের মতন ম্যাডাম এই অফিস থেকে চলে গেলেন। একবার মনে হচ্ছে আজকের দিনের জন্য আমিই দায়ী। আবার নিজের মনকে এই বলেও সান্ত্বনা দিচ্ছি যে নিজের কৃতকর্মের ফল সবাইকে পেতে হয়। সেটাই হয়তো ম্যাডামের ক্ষেত্রে ঘটল। এইভাবেই তিনি তার প্রায়শ্চিত্ত করলেন। ওপরওয়ালা বলে যদি কেউ থেকে থাকে, এ হয়তো তারই খেলা, আর আমি সেই খেলার একটা সামান্য খুঁটি। কথাকলির গল্প চ্যানেলের আজকের নিবেদন এখানেই শেষ হলো। গল্পটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। খুব শীঘ্রই আমরা হাজির হব আমাদের পরবর্তী নিবেদন নিয়ে। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং গল্পগুলি সরাসরি পড়ে ফেলুন